করোনায় আরও ৬৩ মৃত্যু, জুলাইয়ে টিকা নিবন্ধন শুরুর সম্ভাবনা। সংসদে পরিমণি বিতর্ক, ক্লাব ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। বাজেট তৈরিতে এমপিদের গুরুত্ব নেই, আলোচনা অর্থহীন বললেন মেনন। ইসি পুলিশ চক্রের সহায়তায় রোহিঙ্গাদের এনআইডি, জাতিসংঘের রোডম্যাপ চায় বাংলাদেশ। বাইডেন পুতিন বৈঠকে অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তায় সহযোগিতার অঙ্গীকার। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশরায়েক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন আরও 63 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 13,345 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশের 528টি পরীক্ষাগারে 24,871টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা রোগী শনাক্ত হয়েছে 3,840 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 15.44%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,41,87 জনে। সুস্থ হয়েছেন 2,714 জন। মোট সুস্থ 7,76,466 জন। সীমান্তবর্তী জেলার পাশাপাশি ভারতের সঙ্গে সীমান্ত নেই এমন জেলাগুলোতেও বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারতীয় ভ্যারিয়েন্ট। নতুন নতুন এলাকায় লকডাউন ও বিধি নিষেধ বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা আগের মতোই। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় নোয়াখালীতে 393 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 101 জন, মৃত্যু হয়েছে 2 জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু 129। নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে দেয়া 2 সপ্তাহের লকডাউন শেষের পথে, পরিস্থিতির উন্নতি নেই। পাশের জেলা ফেনীতেও করোনা ভাইরাস সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত 1 জুন থেকে 16 জুন পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে 15%। ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট সবার উদ্বেগের কারণ হলেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মানুষের আসা যাওয়া থেমে নেই। সংক্রমণ কমাতে রাজশাহী সিটিতে লকডাউন বেড়েছে আরও 1 সপ্তাহ। গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ 3 জন এবং উপসর্গ ছিল 7 জনের। জেলায় 400 নমুনা পরীক্ষায় শনাক্ত 166 জন। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 186 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 88 জন। সংক্রমণের হার বেড়েছে 47.3%। করোনা উপসর্গে আরও 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় মৌলভীবাজারে বাড়তে শুরু করেছে করোনা। মোবাইল কোর্ট বসিয়েও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে পারছে না প্রশাসন। একই অবস্থা কুষ্টিয়া ও সীমান্ত জেলা কুড়িগ্রামেও। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস জানিয়েছেন, আগামী জুলাই করোনার টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, টিকা সংগ্রহের সব রকম চেষ্টায় করছে সরকার। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী মুখ্য সচিব জানান, আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আগামী রোববার আরও 53,340টি পরিবারকে 2% জমি সহ একটি করে বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরেই আরও 1 লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে তাদের জমি ও বাড়ি বুঝিয়ে দেওয়া হবে। ডক্টর আহমদ কায়কাউস জানান,
করোনা টিকা কেনার জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার, তবে টাকা থাকলেও টিকা পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু কারো দয়া চাই না। আমরা বারবার বলছি, আমরা কারো কাছ থেকে, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনবো, যেখানেই পাওয়া যায় সেখানেই কেনা হবে। এবং আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি। আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাস স্কেলে শুরু করতে পারবো। আরো কিছু সংবাদ জানাবো। চিত্রনায়িকা পরিমণির ঘটনায় উত্তপ্ত জাতীয় সংসদ। ক্লাব সংস্কৃতি নিয়ে দোষারোপ আর পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। দাবি উঠেছে অবৈধ ক্লাব আর ডিজে পার্টি বন্ধের। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে 2021-22 অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনায় করোনাকালীন এই বাজেটকে ব্যয়বহুল ও বাস্তবায়নের অযোগ্য বলে মন্তব্য করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ঘটনাবলীও। 50 বছরের ইতিহাসে এইটি সর্বোচ্চ ঘাটতিপূর্ণ বাজেট। আওয়ামী লীগ ও বিএনপির সংসদ সদস্যরা ভোট ক্লাবে চিত্রনায়িকা পরিমণির হেনস্থার অভিযোগ প্রসঙ্গে পরস্পরকে দোষারোপ করেন। এটা তো ভোট ক্লাব হয়েছে, কিন্তু জিয়া রহমান তো স্টিমার ক্লাব করছিল। মদ জুয়া এই বাংলাদেশে বঙ্গবন্ধু বন্ধ করে দিছে। জিয়া রহমান এইটাকে এই মদ জিয়ার লাইসেন্স দিয়েছে, তিনি ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে স্টিমার ক্লাব করে নৌযাত্রা করছিল। সুতরাং অপরাধ যেখানটা হয়েছে সেইখান থেকে যারা করছে তাদের আগে বিচার হওয়া উচিত। আপনি কোথায় গেলেন? 40 বছর আগে মদের লাইসেন্স, মাননীয় স্পিকার, মদের লাইসেন্স তো দেওয়া হয়েছে, প্রতি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এখানে কি মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন যে মুসলমানদেরকে ক্লাবের মদ খাওয়ার বৈধতা জিয়াউর রহমান দিয়ে গেছে, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাব মাননীয় স্পিকার। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতেরও দাবি করেন তারা। ঢাকা বোট ক্লাব সহ বিভিন্ন ক্লাবে মদ্যপান ও ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্যরা। উত্তরা বোট ক্লাবটা নাকি এটা কোন জায়গার মালিক একজন আছে, সে যে এই জায়গায় দখল পাচ্ছে না এবং এটা নাকি জোর করে করা হয়েছে। এইগুলো তো দেখা দরকার যে আসলে এগুলো ঠিক কিনা। গুলশান বনানী এলাকায়, অভিজাত এলাকায় যে সমস্ত হোটেল বার স্থাপিত হয়েছে, এই সব জায়গায় আপনার রাত্রেবেলা মদ্যপ আয়োজন করা হয় এবং সেখানে সীসা, সেখানে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে। এগুলোর সাথে থানায় যারা কর্মরত রয়েছে আইন প্রক্রিয়া সংস্থার, প্রতি মাসে মাসে তারা টাকা আদায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী কোনো দলের নয়, রাষ্ট্রের, উনি এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবেন মাননীয় স্পিকার। 40-50 বছর আগের ঘটনা দিয়ে আপনার এটাকে ঢাক দেওয়ার চেষ্টা করা আমি মনে করি অযৌক্তিক মাননীয় স্পিকার। পরিমণির ব্যাপারটা যদি আজকে আমরা আসি, আমাদের নাসির যদি আমাদের প্রেসিডেন্ট মেম্বার তিনি যদি এটা করে থাকেন, তাহলে আইনের গতিতে চলুক এবং আইনের গতিতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাতে আমাদের কোনো বাধা নেই মাননীয় স্পিকার। কিন্তু কারো গায়ে হাত দেওয়ার, কাউকে অপমান করার এখতিয়ার কেউ রাখে না। এটা পুলিশও যেমন রাখে না, একজন মানুষ আরেকজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করতে পারে না। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। বাজেট প্রণয়নে আইন প্রণেতাদের অংশগ্রহণের গুরুত্ব না থাকায় বাজেট নিয়ে আলোচনা অর্থহীন বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সিপিডি ও অক্সফাম আয়োজিত এক ওয়েবিনারে রাশেদ খান মেনন এ মন্তব্য করেন। এর আগে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবাহানও বাজেট প্রণয়ন পদ্ধতির সমালোচনা করেন। বক্তাদের প্রস্তাব, মুক্তিযোদ্ধাদের ভাতা সামাজিক নিরাপত্তা খাতে না রেখে প্রতিরক্ষা খাতে দেওয়া উচিত। এছাড়া বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়াতে এবং সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানোয় স্থানীয় প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয় জরুরি বলেও পরামর্শ তাদের। পেনশন এবং মুক্তিযুদ্ধ ভাতা যুক্ত হয়ে যাওয়াতে এটার কলবর বৃদ্ধি পায়, কিন্তু এটা ঠিকভাবে গিয়ে পৌঁছে না, এমনকি সঞ্চয়ের সুদও এর সাথে যুক্ত হয়ে যায়। আমি এই ব্যাপারটি যখন আমি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলাম তখন আমি অর্থ মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে চিঠি চালাচালি করেছি, কিন্তু অর্থ মন্ত্রণালয় কিছুতেই তাদের এই বাজেট কাঠামো থেকে তারা বেরিয়ে আসতে রাজি নন। সংসদে আমাদের আলোচনা আসলে অর্থহীন। প্র্যাকটিক্যালি আমাদেরকে সংসদে কথা বলতে হয় বলে বলছি, আসলে হা না ভোট দিয়ে হা এবং না বলা
এটাই আমাদের দায়িত্বের মধ্যে যখন চলে যায় তখন সংসদ কার্যত কোনো কার্যকর প্রতিষ্ঠানে থাকে না। রোহিঙ্গাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে সহায়তা করছে ইসি পুলিশ। চাঞ্চল্যকর এমন তথ্য বের হয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে, যাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেছেন দুদক সচিব। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা গত কয়েক দশকের। সবশেষ 2017 সালের আগস্ট মাসে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে রাখাইন রাজ্য থেকে কক্সবাজারে আসে রোহিঙ্গা স্রোত। ওই বছরই 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। নির্ধারিত সীমানা করে রাখা হয়েছে তাদের। তবে নানাভাবে এই জনগোষ্ঠী জড়িয়ে পড়ছেন অপরাধের সাথে। বিশেষ করে এদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা, আর তাদের এনআইডি পেতে সহায়তা করছেন এদেশের সংঘবদ্ধ চক্র। যে টিমটা চিটাগাঙে কাজ করতো তাদের কাছে 7টা ল্যাপটপ ছিল। এই ল্যাপটপগুলো পরে করা হয়েছে, সরাই ফেলানো হয়েছে যে, এবং ওই ল্যাপটপগুলো জমা না দেওয়ার কারণে যে ল্যাপটপগুলোর নির্বাচন কমিশনের সার্ভারের সাথে কানেক্টেড ছিল, ওই সুযোগটা নিয়ে সম্ভবত এই অপরাধটা হয়েছে। কিছু লোককে তারা এনআইডি দিয়েছে ভুয়া বা বিভিন্নভাবে অন্যায়ভাবে। এরই মধ্যে 1.5 লক্ষেরও বেশি ভুয়া পরিচয়পত্র দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। মামলা হয়েছে নির্বাচন কমিশনের পরিচালক খোরশেদ আলম সহ 4 জনের বিরুদ্ধে। বৃহস্পতিবার আরও একটি মামলা করেছেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 2-এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। এই মামলায় ইসি কর্মকর্তা মোজাম্মেল হোসেন, বেগমগঞ্জের ওসি রুহুল আমিন সহ 17 জনকে আসামি করা হয়েছে। আমরা যাকে বলি না যে আমাদের দেশের মানুষ, সে যদি কোনোভাবে এনআইডি পেয়ে যায়, এই এনআইডিটা ব্যবহার করে সে দেশ বিদেশে কোথাও যেতে পারে। সেখানে বুক করলে রাষ্ট্রের বিষয় আশায় জড়িত আছে, সে ওখানে গেলেও একটা অপকর্ম করলে দায়টা আসলো বাংলাদেশের উপর। কিংবা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি বন্ধ না করা হয় তাহলে এই অবৈধ পথে অনেকে সুযোগ পেতে পারে। একই ঘটনায় গত 4 দিনে আরো 2টি মামলা করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে একটি সুস্পষ্ট রোডম্যাপের প্রয়োজনীয়তার কথা তুললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আজ নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সাথে বৈঠকে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এই সংকটের সমাধান রয়েছে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপর। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘের কাছে সুস্পষ্ট একটি রোডম্যাপ দাবি করেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি দ্রুত প্রত্যাবাসন শুরু না হয় তাহলে এটি কেবল এই এলাকারই নয়, বরং তা এই অঞ্চল ও এর বাইরেরও অস্থিরতা তৈরি করবে। এবারে বাইডেন পুতিন বৈঠক প্রসঙ্গ। বৈরিতার অবসান ঘটিয়ে পূর্ণ মাত্রায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে রাজি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুইজারল্যান্ডের জেনেভায় গতকালের ঐতিহাসিক বৈঠকে দুই নেতা অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তায় সম্মিলিতভাবে কাজ করার কথাও বলেন। জেনেভা লেকের ধারে 200 বছরের পুরনো এক প্রাসাদে প্রথমবারের মতো মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার বেশি স্থায়ী এ বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ এবং সাইবার নিরাপত্তা সহ আরও কিছু ইস্যুতে একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন তারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি, দুই দেশই নিজ নিজ রাষ্ট্রদূতদের আবারও কর্মস্থলে ফেরত পাঠাতে রাজি হয়েছে। বাইডেনের সঙ্গে প্রথম বৈঠককে গঠনমূলক বলে মনে করেন পুতিন। বলেন, তাদের আলোচনায় কোনো বৈরিতা ছিল না। বৃহৎ দুটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক বজায় রাখার বিশেষ দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন পুতিন। বৈঠকটি অর্থবহ ছিল, নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং লক্ষ্য ছিল এর থেকে যেন একটা ফলাফল পাওয়া যায়। আলোচনায় পরস্পরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টাও ছিল। বাইডেন রুশ ভিন্ন মতাবলম্বী অ্যালেক্সি নাভালনির কারাদণ্ডের বিষয়টি উত্থাপন করলে পুতিন বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেন। সংবাদ সম্মেলনে নাভালনির নাম উচ্চারণ না করে পুতিন বলেন, তিনি গ্রেপ্তার হতেই চেয়েছিলেন।
বরং এ পর্যায়ে তিনি ক্যাপিটাল হিলে হামলার পর বহু মানুষকে গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলন নিয়ে বাইডেনকে খোঁচা দেওয়ার সুযোগ নষ্ট করেননি। ক্যাপিটাল হিলে আন্দোলনের সময় আমরা সহিংসতা দেখেছি, আইন নিজের হাতে তুলে নিতে দেখেছি। মার্কিন জনগণের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, তবে এ ধরনের ঘটনা আমরা আমাদের দেশে কখনোই ঘটতে দেব না। পরে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মন্তব্য করেন, নাভালনি ইস্যু ও যুক্তরাষ্ট্রের ওই ঘটনার মধ্যে অনেক পার্থক্য। দুই দেশের মধ্যে আরো অনেকগুলো চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। পুতিনকে জানানো হয়েছে ইউক্রেনের সার্বভৌমত্বের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা। এছাড়া বেলারুশ ইস্যুসহ অন্যান্য বিষয়েও কথা হয়েছে। কোনো বিষয়ে তিনি দ্বিমত করেননি, তবে তিনি তার মতামত তুলে ধরেছেন। বৈঠককে ফলপ্রসূ বলেছে উভয় পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে বলেছেন তার লক্ষ্য রাশিয়া বিরোধী কিছু নয়, কিন্তু আমেরিকার স্বার্থ রক্ষাই তার উদ্দেশ্য। সংবাদ সম্মেলনের পর যৌথ বিবৃতিতে বলা হয়, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে পরবর্তী সময়ে দুই দেশের কর্মকর্তারা বৈঠক ও চুক্তি করবেন। সাইবার হামলা, নির্বাচনে হস্তক্ষেপ ও নাভালনি ইস্যুতে দুদেশের মধ্যে সম্পর্ক যখন তলানিতে, তখনই এই বৈঠক অনুষ্ঠিত হলো। পর্যবেক্ষকরা বলছেন, সম্পর্কের শীতলতা ভেঙে এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি নিজ নিজ রাষ্ট্রদূতদের অপর দেশে পাঠাতে দুই নেতারই সম্মত হওয়া। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজরুমের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরও কিছু সংবাদ জানাবো। বিএনপি জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। বলেন, যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম বাধা। স্বাধীনতার চেতনা নিয়ে কথা বলেছেন। সরকার নাকি স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। আমরা জানতে চাই, 15ই আগস্ট হত্যাকাণ্ড, 21শে আগস্ট গ্রেনেড হামলা স্বাধীনতার কোন চেতনা? স্বাধীনতার ইতিহাস বিকৃতি, রাতের বেলায় কারফিউ, গণতন্ত্র আর সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দান কি স্বাধীনতার চেতনা? জন্মের পর থেকে এসব চেতনাই তারা ধারণ ও বাস্তবায়ন করে আসছে। তাদের চেতনার মর্মমূলে রয়েছে স্বাধীনতার প্রতি আস্থার ঘাটতি। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে এবার 13টি গরুর হাট বসছে। হাট ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব মানার উপর জোর দেওয়া হবে। অল্প সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য সরানোর কাজ করা হবে বলেও জানান তিনি। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডে অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তর প্রকল্প উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। বলেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তরের স্থান নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে মাতুয়াইলের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে এগুলো নেওয়া হবে। এর ফলে রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি ঘটবে বলেও আশা করেন তিনি। এক্ষেত্রে নাগরিকদের আরও সচেতন হবার আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, যেখানে সেখানে বর্জ্য ফেলার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আগামী সেপ্টেম্বরে 1000 কোটি টাকার একটি প্রকল্প পাস হবার কথা রয়েছে, যার মাধ্যমে ঢাকার খালগুলো দৃষ্টিনন্দন করার কার্যক্রম শুরু হবে। নর্দমাগুলো পরিষ্কার করছি, আমরা দেখি যে সেখানে বর্জ্যতে স্তূপ হয়ে থাকে। এই পরিবেশ থেকে আমরা সরে আসতে চাই। আমাদের আশাবাদ যে আগামী ডিসেম্বরের মধ্যে, এই বছরের মধ্যেই আমরা এটা সম্পূর্ণরূপে শেষ করতে পারবো এবং আমাদের 75টা ওয়ার্ডেই আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ সম্পন্ন হবে, যার মাধ্যমে আমরা ঢাকা শহরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পারব। আগামী বছরের জুনে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো রেল চালুর পরিকল্পনা রয়েছে। সকালে জুম মিটিংয়ে যুক্ত হয়ে একথা জানিয়েছেন ঢাকা মাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি জানান, মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ প্রায় 63% শেষ হয়েছে। নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে কারো দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশের প্রথম
আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 1। এই এমআরটি লাইন 1 আমরা সহসাই এটার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। এই রুটের মোট দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। তার মধ্যে পাতাল অংশ হচ্ছে 19.72 কিলোমিটার এবং উড়াল অংশ হচ্ছে 11.369 কিলোমিটার। একই অনুষ্ঠানে পাল্টাপাল্টি অবস্থান নিলেন উত্তরের মেয়র ও স্থানীয় সাংসদ। স্বেচ্ছাশ্রমে বাড়ির মালিকরা মিরপুরের কয়েকটি রাস্তা প্রশস্ত করে এলাকার চিত্র পাল্টে দিয়েছেন বলে যখন প্রশংসা করছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, তখন স্থানীয় সাংসদ শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের দাবি নিয়ম না মেনে ভাড়াটে লোক দিয়ে এই কাজ করা হয়েছে। মিরপুরের কয়েকটি সড়কে স্বেচ্ছা উদ্যোগে প্রশস্ত করেছেন স্থানীয়রা। তাদের সেই উদ্যোগ নিয়েই আলোচনা সভা। Once I cannot incorporate all the living people of the country for whom we will work and for whose page changing আমরা কাজ করব, তাদেরকে যদি সম্পৃক্ত না করতে পারি তাহলে ডেমোক্রেসি হবে না। প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বক্তব্য শেষ। তখন আসেন স্থানীয় সাংসদ। স্বাগত বক্তব্য দিতে গিয়ে তোপের মুখে পড়েন কামাল মজুমদার। রাস্তার সম্প্রসারণ করতেছে নাম দিয়েছে, স্বেচ্ছা যেটা বলেছে তারা এই এলাকার লোক না, বাড়ির থেকে সন্ত্রাসী নিয়ে এসে এগুলি করছে। যে ভলেন্টিয়ারই কিন্তু আজকে রাস্তাগুলোকে চওড়া করেছে। এই ভলেন্টিয়ার কারা? আমরা বাইরের থেকে ভাড়াটিয়া যদি নিয়ে আসতাম, ওরা কিন্তু ভলেন্টিয়ার হতো না, ওদেরকে পয়সা দিয়ে কাজ করতে হতো। মেয়র ও সাংসদের বক্তব্য ছিল বিপরীতমুখী, যা উত্তাপ ছড়ায়। পরে অবশ্য উত্তরের মেয়র মন্ত্রীকে নিয়ে পরিস্থিতি সামাল দেন। মিরপুরের 13, 14 এবং 16 নম্বর ওয়ার্ডের কয়েকটি ঘিঞ্জি রাস্তাকে 20 ফুট থেকে 30 ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়। এই কাজের ভলেন্টিয়ারদের প্রশংসা ও পুরস্কৃত করেন মন্ত্রী ও মেয়র। দীর্ঘ আলোচনার পর বৃষ্টি, ফলে মূল যে আয়োজন সেই সড়ক পরিদর্শনই আর হলো না। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। আতঙ্কের নাম বজ্রপাত, প্রাণহানিও নিয়মিত। পুরনো বড় সব গাছপালা কেটে ফেলার অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া বজ্রপাতে ক্ষয়ক্ষতি বেড়ে যাওয়া। এর প্রতিকারে পরিকল্পিতভাবে তালের চারা রোপণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একে আজাদের রিপোর্ট দেখুন। জুন থেকে সেপ্টেম্বর, বর্ষাকাল 4 মাস জুড়ে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্র বৃষ্টিও হয়ে থাকে। বাজ পড়ে মানুষ মারা যাওয়ার সংখ্যাও কম নয়। এই সময় দেখবেন যে ওই যে আপনার বজ্র বৃষ্টি হবে, তারপরে আপনার কোথাও কোথাও দেখা যাবে যে ভারী বৃষ্টি হতে পারে। যে মানুষ যত সচেতন হবে তত আপনার এখান থেকে মানে বলা যায় যে ক্যাজুয়ালিটি কমে যাবে। মার্চ মাস থেকে এ পর্যন্ত 3.5 মাসে অন্তত 177 জনের প্রাণহানি হয়েছে বজ্রপাতে। এর মধ্যে 122 জনই কৃষিকাজ করতে গিয়ে মারা যান। অথচ বজ্রপাত থেকে সুরক্ষা পেতে ক্ষেত খামারে তালের চারা না লাগিয়ে রোপণ করা হয় সড়কের পাশে, যেখানে বাজ পড়ে মারা যাওয়ার ঘটনা নেই বললেই চলে। তাল গাছ অবশ্যই রোপণ করতে হবে, বড় বড় গাছ দ্রুত বাড়ে এরকম গাছ রোপণ করতে হবে, মাঠের মধ্যে মারা যায়, তো সেখানে আমাদের এগুলো লাগাতে হবে। বজ্রপাত ঠেকাতে লম্বা তাল গাছের কার্যকর ভূমিকা থাকলেও বর্ষা ঘিরে হিড়িক পড়ে তাল গাছ কাটার। এ সময় তাল গাছের ডুঙ্গা বা কোষা নৌকার চাহিদা বেড়ে যায়। একটি ডুঙ্গা বানাতে পুরো একটি তাল গাছ লেগে যায়, ফলে কাটা পড়ে হাজারো তাল গাছ। প্রতিদিন প্রতি হাটে 1000-2000 তালের ডিঙা বিক্রি হয়, এটা তো আমরা বন্ধ করতে পারি। অনেক আগ থেকেই গ্রামের বাড়িঘরে বজ্রপাত থেকে বাঁচতে কম দামে দেশীয় আর্থিং প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে। এ পদ্ধতিতে ঘরের চাল থেকে এক ধরনের তামার তার মাটিতে নামিয়ে আনা হয়। এছাড়া ঘরের ভেতরে টিভি, ফ্রিজ বা অন্য কোনো ইলেকট্রনিক্স পণ্য থাকলে সেগুলোর সাথেও মূল তারের সংযোগ দিতে হয়। বাজ পড়া থেকে সুরক্ষায় এটি কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাইটনিং অ্যারেস্টার বলে, এটা বিদ্যুৎকে ধরে মাটিতে নিয়ে যায়, সেটা করা সম্ভব। আমাদের ওই খাম্বা যেগুলো আমরা পেয়েছিলাম সিমেন্টের, এগুলা সাথে আমরা লাইটনিং অ্যারেস্টার লাগাই। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।
সময় হলো বাজিদ ইসলি বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। আজ রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানাবো। মাধ্যমে দুই পাড়ে শিল্প নগরী গড়ে তুলতে চীনের সাথে 8,500 কোটি টাকার একটি প্রকল্পের বিষয়ে আলোচনা চলছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৃহস্পতিবার দুপুরে রংপুরের নবদ্বীপগঞ্জে জেলা আড়তদার মালিক সমিতির সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। খুব শীঘ্রই আশা করছি আমরা তিস্তা এই নদী খননের জন্য প্রায় $1 বিলিয়ন আর 8,500 কোটি টাকার একটা বাজেট টাকা ঠিক করা হয়েছে। চায়না এই টাকা খরচ করে করবে এবং ওষুধ লম্বা সমাধান ওষুধ করবে। কথাবার্তা চলছে, অনেক দূর এগিয়েছে। আশা করছি এই বাজেটের পরের সিজন থেকেই এটা একটা কংক্রিট কাজ শুরু হবে। এবারে মিডল প্রেজেন্ট কৃষি সংবাদ সুজলা সুফলা। জৈব বালাইনাশক ব্যবহার করে সাফল্য পাচ্ছেন কুষ্টিয়ার পান চাষিরা। কৃষি সরেজমিন গবেষণা বিভাগের নতুন এই পদ্ধতি উদ্ভাবনে পানের নানা রকম রোগ যেমন কমছে, তেমনি বেড়েছে উৎপাদনও। কুষ্টিয়া জেলা বরাবরই পান চাষের জন্য প্রসিদ্ধ। বিশেষ করে জেলার সদর, মিরপুর ও দৌলতপুর উপজেলায় পান চাষ হয় বহু বছর ধরে। আগে প্রচলিত কীটনাশক ব্যবহার করায় পানের গোড়া পচা সহ নানা রোগে পান চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এর থেকে রেহাই পেতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়া অফিস সরেজমিন গবেষণা বিভাগ জৈব বালাইনাশক পদ্ধতি উদ্ভাবন করে। এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পান চাষিরা। কৃষি অফিসের তথ্য অনুযায়ী কুষ্টিয়া জেলায় এবার 235 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। বছরে 100 কোটি টাকার বেশি পান বিক্রি হয়ে থাকে এই জেলা থেকে। প্রয়োগ করতে দিছে বায়োডার্মা, এইগুলা দিয়ে আমরা অনেক উপকার পাইছি। জৈব বালাইনাশক ইউজ করেছে, এতেই ভালো ফলন পাইছে। তাদের যে জৈব বালাইনাশক আমরা ব্যবহার করছি তাতে আমাদের অনেক উপকৃত হয়েছে। আমরা সবচেয়ে বড় বিষয় হলো আমরা যে ট্রাইকোডার্মা পাউডার, এটা তাদেরকে মাটির সঙ্গে মিশাই দিতে বলেছি এবং এই মাটির সাথে মিশানোর পরে দেখেছি যে বহুদিন যাবত এর ইফেক্টটা থাকে এবং পানের ফলন তাদের খুবই আশানুরূপ হয় এবং তারা খুব ভালো মার্কেট প্রাইস পায় আর কি। এবারে ইউরো চ্যাম্পিয়নশিপ 2020-এর খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত 1টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এর আগে রাত 10টায় ডেনমার্কের মুখোমুখি হবে বেলজিয়াম, আর সন্ধ্যা 7টায় ইউক্রেনের প্রতিপক্ষ মেসিডোনিয়া। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস 3-2 গোলের জয় পায় ইউক্রেনের বিপক্ষে। এবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশন তাদের। এই ম্যাচে জিতলে দ্বিতীয় রাউন্ড অনেকটা নিশ্চিত হয়ে যাবে নেদারল্যান্ডসের। শক্তি ও পরিসংখ্যানের বিচারে অবশ্য অস্ট্রিয়ার চেয়ে অনেকটা এগিয়ে তারা। এখন পর্যন্ত 12 ম্যাচে মুখোমুখি হয়েছে 2 দল, যেখানে 7 জয়ের বিপরীতে নেদারল্যান্ডসের পরাজয় 3 ম্যাচে। অন্যদিকে মেসিডোনিয়াকে হারিয়ে ইউরো মিশন শুরু করে অস্ট্রিয়া। তাদের সামনেও দ্বিতীয় রাউন্ডের হাতছানি। এই ম্যাচ জিতলেই সেই লক্ষ্য পূরণ হবে তাদের। তাই জয়ের জন্য মরিয়া অস্ট্রিয়াও। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় আরো 63 মৃত্যু, জুলাইয়ে টিকার নিবন্ধন শুরুর সম্ভাবনা। সংসদে পরিমণি বিতর্ক, ক্লাব ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।
বাজেট তৈরিতে এমপিদের গুরুত্ব নেই, আলোচনা অর্থহীন বললেন মেনন। ইসি পুলিশ চক্রের সহায়তায় রোহিঙ্গাদের এনআইডি, জাতিসংঘের রোডম্যাপ চায় বাংলাদেশ। বাইডেন পুতিন বৈঠকে অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তায় সহযোগিতার অঙ্গীকার। মিরপুরের রাস্তা নিয়ে সাংসদ মেয়র পাল্টাপাল্টি। আগামী জুনে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল। এবং আজ রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচ। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে ট্যাপ করে TART স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।